আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে এসিমেশন 2। আমরা আজকে এই বই থেকে প্রথম অধ্যায়ের গাণিতিক সমস্যাবলী পুরোপুরিভাবে শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই অধ্যায়ের গাণিতিক সমস্যাবলী আমি 3টি ভাগে ভাগ করেছি, টাইপ 1, টাইপ 2 এবং টাইপ 3, এবং এগুলা আপনাদেরকে খুব সহজভাবে শেখানোর চেষ্টা করব। আশা করছি ভিডিওটি দেখলে খুব সহজেই এগুলো সমাধান করতে পারবেন। চলেন তাহলে আমাদের প্রথম অধ্যায় শুরু করি। প্রথম অধ্যায়ের ম্যাথ করতে গেলে কিছু সূত্রের প্রয়োজন। এই সূত্রগুলো আমরা আগে ভালোভাবে বুঝে নেই, তারপর ইনশাল্লাহ ম্যাথ করব আমরা। আমি চেষ্টা করব খুব সহজে বোঝানোর। যাই হোক, এ পাশে সূত্রগুলো লিখেছি আর এ পাশে প্রতীকগুলো কোনটা কি সেগুলো লিখেছি। প্রথম সূত্র কি? n সমান 120f ভাগ p। এখানে দেখেন p এর মান সবসময় সমান থাকবে, এটা মনে রাখতে হবে। তাহলে এই সূত্র থেকে আমরা কি বুঝলাম? আমরা n এর মান বের করতে পারবো, p এর মান বের করতে পারবো, ফ্রিকোয়েন্সি f এর মান বের করতে পারবো। n কি? n হচ্ছে গতিবেগ বা স্পিড। p কি? p হচ্ছে পোল সংখ্যা, আর f মানে ফ্রিকোয়েন্সি। তাহলে আমাদের যে কোনো দুইটি মান দেয়া থাকলে এই সূত্রের সাহায্যে অপর মানটি পাবো ইনশাআল্লাহ। এই সূত্রগুলো কিন্তু আপনারা আগে থেকে পড়ে এসেছেন। আগের সেমিস্টারগুলোতে এই সূত্র দিয়ে গাণিতিক সমস্যাবলী করা হয়েছে। এখানে পি আউটপুট, অর্থাৎ আউটপুট পাওয়ার পি সমান √3 VL/IL cos থিটা। এখানে VL হচ্ছে লাইন ভোল্টেজ বা রেটেড ভোল্টেজ, IL হচ্ছে লাইন কারেন্ট বা রেটেড কারেন্ট, cos থিটা সমান আমরা সবাই জানি পাওয়ার ফ্যাক্টর। এরপরের সূত্রটি হচ্ছে দক্ষতা, এটা সমান আউটপুট ভাগ ইনপুট, মানে আউটপুট পাওয়ার ভাগ ইনপুট পাওয়ার। এখানে পাওয়ার ত্রিভুজ দেওয়া হয়েছে, এটা আমরা সবাই আগে থেকেই জানি, তাই এখন বোঝানোর আর দরকার নেই। অতিভুজ বরাবর কেভিএ থাকবে, ভূমি বরাবর কিলোওয়াট এবং লম্ব বরাবর কিলোভার। এই পাওয়ার ত্রিভুজ থেকে যদি পাওয়ার ফ্যাক্টর বের করতে চাই, অর্থাৎ cos থিটা বের করতে চাই, cos থিটা সমান আমরা কি জানি? ভূমি ভাগ অতিভুজ। তাহলে ত্রিভুজের ভূমি কোনটা? কিলোওয়াট, আর অতিভুজ কোনটা? কেভিএ। সেটাই লিখলাম, কিলোওয়াট ভাগ কেভিএ। এখানে একটা অতিরিক্ত সূত্র দেওয়া হয়েছে, অশ্ব শক্তি এইচপি, মানে আমাদের পাওয়ারটা আমরা কিলোওয়াটে বা ওয়াটে পেয়েছি, ওইটাকে আবার এইচপি অশ্ব শক্তিতে রূপান্তর করতে হবে। আমরা জানি ওয়াট থেকে এইচপিতে কনভার্ট করতে গেলে 746 দিয়ে ভাগ করতে হয়, সেটাই করলাম। ওয়াট যদি ওয়াট পাই তাহলে 746 দিয়ে ভাগ করব, তাহলে আমরা কি পাবো? হর্স পাওয়ার এইচপি। কিন্তু যদি কিলোওয়াট থাকে, আমরা যে পাওয়ারটা পেয়েছি ওইটা যদি কিলোওয়াটে থাকে, তাহলে কি করতে হবে? 0.746 দ্বারা ভাগ করতে হবে, আর শুধু ওয়াট থাকলে 746 দিয়ে ভাগ করতে হবে। আশা করি সূত্র নিয়ে আর কোনো সমস্যা নেই। এখন আমরা গাণিতিক সমস্যা বলে দেখব। এখানে দেখতে পাচ্ছেন একটা সমস্যা দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে 500 RPM 50 হার্জ একটি অল্টারনেটরকে 600 RPM এ চালানো হলে উৎপন্ন ভোল্টেজের ফ্রিকোয়েন্সি কত? এখানে একটু খেয়াল করেন, 500 RPM 50 হার্জ একটি অল্টারনেটরকে, তাহলে আমরা কি পেলাম? প্রাথমিক অবস্থায় ছিল 500 RPM এবং 50 হার্জ অল্টারনেটর, তাহলে এটা কিন্তু একটা অংশ। তারপরে কি করা হয়েছে? 600 RPM এ চালানো হয়েছে, তার মানে কি পরবর্তীতে গতিবেগ আরও বাড়ানো হয়েছে। এর মানে হচ্ছে আমরা এখানে দুইটা অংশ পেলাম, একটা হচ্ছে দেয়া ছিল, আরেকটা কি পরবর্তীতে বাড়ানো হয়েছে। তাহলে আমরা দুইটা অংশের কাজ করব। তাহলে পরবর্তীতে 600 RPM বানানো হলে তখন ফ্রিকোয়েন্সি কত, এটা আমাদের চেয়েছে। আমাদের প্রথম ধাপ কি? প্রথম ধাপ হচ্ছে কি কি দেওয়া আছে সেটা লেখা। আমরা এই সাইটে সেটা লিখি। গিভেন, এখানে 500 RPM দেওয়া হয়েছে। RPM মানে গতিবেগ, গতিবেগকে আমরা n দ্বারা প্রকাশ করি, n সমান 500 RPM। এরপর কি দেওয়া আছে? ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি কি দ্বারা প্রকাশ করি? f দ্বারা প্রকাশ করি, 50 হার্জ। এখন দেখেন, আমাদের বলেছিলাম এখানে কয়টা অংশ? দুইটা, তাই না? এই দুইটা যেহেতু প্রথম অংশের, সেজন্য
N1 F1। এরপর কি দেওয়া আছে, দ্বিতীয় অংশের ক্ষেত্রে আরপিএম দেওয়া আছে, মানে গতিবেগ দেওয়া আছে, তাহলে এটা N2 দ্বারা প্রকাশ করব, N2 600 RPM। এবং বের করতে বলেছে ফ্রিকোয়েন্সি F দ্বারা প্রকাশ করি, যেহেতু দ্বিতীয় ক্ষেত্র সেজন্য আমরা 2 দ্বারা প্রকাশ করব। এখন দেখেন আমাদের দেখতে হবে ডাকে কি চেয়েছে, এখানে একটু দেখেন তো ভাই, ডাকে চেয়েছে ফ্রিকোয়েন্সি কত, এজন্য আমরা ফ্রিকোয়েন্সি রিলেটেড সূত্রটি একটু সাইডে নোট করব। ফ্রিকোয়েন্সি রিলেটেড সূত্র কোনটা, আমরা ওই প্রথম সূত্র পড়েছিলাম, N সমান 120 F/P। এখানে দেখেন ফ্রিকোয়েন্সি কিন্তু আছে, তাহলে আমরা যদি ফ্রিকোয়েন্সি বের করতে চাই আমাদের মান লাগে কি কি, N এর মান লাগে, P এর মান লাগে। আমি বলেছিলাম P এর মান সবসময় ধ্রুব থাকে, মানে কোনো পরিবর্তন হয় না, তাহলে প্রথম ক্ষেত্রে P এর মান যা থাকবে দ্বিতীয়টার ক্ষেত্রেও তাই থাকবে। এখন একটু খেয়াল করে দেখেন, N এর মান কিন্তু আমাদের দ্বিতীয় ক্ষেত্রে দেওয়া আছে, যেহেতু দ্বিতীয় ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি বের করব, কিন্তু P এর মান কি দেওয়া আছে, নাই, P এর মান দেওয়া নাই। তাহলে আমাদের টার্গেট কি থাকবে, এই P এর মান বের করা। তাহলে P এর মান আমরা বের করি, P এর মান ধরেন এই সূত্র দিয়ে আমি P এর মান বের করব। P এর মান বের করতে কি কি লাগে, N লাগে, F লাগে। তাহলে প্রথম ক্ষেত্রে একটু দেখেন, N এর মানও আছে, F এর মানও আছে, তাহলে P এর মান পেয়ে যাই না আমরা। তাহলে P এর মান পাইলাম, যেহেতু P কোনো সময় পরিবর্তন হয় না, তাহলে প্রথম ক্ষেত্রে পোল সংখ্যা যা থাকবে, মানে P যা থাকবে, দ্বিতীয় ক্ষেত্রেও পোল সংখ্যা তাই থাকবে, মানে P তাই থাকবে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে যদি P এর মান আমরা পাওয়া যাই, তাহলে তো F এর মান আমরা বের করতে পারবো, যেহেতু আমাদের টার্গেট আসলো কি N আর P এর মান বের করা। N এর মান দেওয়া আছে আর P এর মান আমরা প্রথম অংশ থেকে বের করব। চলেন তাহলে করি। আমরা জানি N1 সমান 120 F1/P। এখানে প্রথম ক্ষেত্রে করতেছি, এখানে আমরা প্রথম অংশের কাজ করতেছি, সেজন্য N1 F1 দিলাম। P1 দিলাম না কিসের জন্য, কারণ P1 তো সবসময় ধ্রুব থাকে, সমান থাকে। প্রথম ক্ষেত্রে যা পাবো ওইটা হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রের P। তাইলে আমাদের টার্গেট কি ছিল, প্রথম ক্ষেত্রে P এর মান বের করা, যেহেতু N আর F এর মান দেওয়া আছে। তাইলে আমরা আর গুণ করে P কে এই পাশে নিলাম। আশা করি এগুলো আর বোঝাতে হবে না, কারণ সেই প্রথম সেমিস্টার থেকে এমনকি হাই স্কুল লাইফেও এগুলো করে এসেছি। তাহলে P সমান আমরা কি পেলাম, 120 F1/N1। এটা যদি ক্যালকুলেশন করা হয় তাহলে কিন্তু আমরা P এর মান পাই 120 ইন্টু F এর মান 50, N এর মান হচ্ছে 500। এটা ক্যালকুলেশন করেন, দেখেন কি হয়। এটা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা মান পাই 120 ইন্টু 50/500, আমরা পেলাম 12। তাহলে আমরা 12টা পোল পেলাম। আর দ্বিতীয় ক্ষেত্রে F2 বের করার জন্য আমাদের N আর P এর মান দরকার ছিল। N এর মান দেওয়া আছে কিন্তু P এর মান দেওয়া ছিল না, সেজন্য আমরা প্রথম ক্ষেত্র থেকে P এর মান বের করলাম। এখন আমরা দ্বিতীয় অংশের কাজ করব। যেহেতু আমরা P এর মান পেয়ে গেছি, লিখব আবার N2 সমান 120 F2/P। এখানে আমাদের বার করতে বলছে কি ফ্রিকোয়েন্সি, তাই না? তাহলে F এর মানটা আমরা বাম পাশে রাখবো। একটু আমি বুঝিয়ে দিই, আর গুণ করি। এই পাশে যদি গুণ করা হয় 1 গুণ 120 F2, এই পাশে যদি করা হয় N2 ইন্টু P। এখন কি হবে, F2 যদি রাখি এ পাশে 120 চলে যাবে ওই পাশে ভাগ আকারে, যেহেতু গুণের আসছিল দিলাম। এটা একটু এই পাশে লিখি আমি, পেয়েছি F2 সমান N2 ইন্টু P/120। এখন আমরা মান বসিয়ে দিই, যেহেতু N এর মানও আমাদের আছে, P এর মানও জানা আছে। N2 এর মান 600 বসালাম, P এর মান পেয়েছি 12 বসালাম, 120। এখন এটা ক্যালকুলেশন করি, 600 ইন্টু 12/120।
আমরা পেলাম 60। তাহলে আমরা 60 হার্টজ ফ্রিকোয়েন্সি পেলাম। অতএব ফ্রিকোয়েন্সি F2 সমান 60 বা 60 হার্টজ। এটাই হচ্ছে আমাদের এই গাণিতিক সমস্যাগুলির অ্যান্সার। আশা করি খুব সহজেই বুঝতে পেরেছেন। তারপর আমি একবার সামারি করে দিই, তাহলে আরও সহজ লাগবে। প্রথম কাজ কি, আমাদের প্রশ্নটা পড়ব, দেখব কয়টা অংশ আছে। আমরা প্রশ্ন পড়ে দেখলাম 2টা অংশ আছে। দ্বিতীয় অংশের ফ্রিকোয়েন্সি চেয়েছে। তারপর আমাদের কাজ হচ্ছে কি কি দেওয়া আছে সেগুলো লেখা। প্রথম অংশের জন্য N1 F1 দেওয়া আছে এবং দ্বিতীয় অংশে N2 দেওয়া আছে এবং বার করতে বলেছে F2। এখন আমাদের দেখতে হবে যেটা বের করতে বলেছে সেটা সূত্র আমরা একটু সাইডে নোট করব। তাহলে F এর মান বের করতে বলেছে। এ রিলেটেড সূত্র কি, N সমান 120F ভাগ P, এটা জানি। F এর মান বার করব। এটা তো বার করতে চাই, বাকিগুলোর মান তো দরকার, তাই না? এখানে N এর মান দেওয়া আছে কিন্তু P এর মান দেওয়া আছে কি, P এর মান দেওয়া নাই। তাহলে আমাদের টার্গেট কি থাকবে, P এর মান বের করা। এখন P এর মান যদি বের করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, প্রথম ক্ষেত্রে দেখতে হবে কি কি দেওয়া আছে। প্রথম ক্ষেত্রে মানে প্রথম অংশে কি কি দেওয়া আছে। প্রথম অংশে যদি P এর মান বের করতে পারি, ওইটা তো দ্বিতীয় অংশে কাজে লাগাতে পারবো, কারণ P এর মান কোনো সময় পরিবর্তন হয় না। সেজন্য আমরা প্রথম অংশ থেকে P এর মানটা বের করছি। এরপর P এর মান পেলাম। তাহলে আমরা N এর মানও জানা আছে, P এর মানও জানা আছে। সরাসরি সূত্র লিখলাম। যেহেতু ফ্রিকোয়েন্সি বের করতে বলেছে, ফ্রিকোয়েন্সিটা বাম পক্ষে নিলাম, এরপর মান বসিয়ে দিলাম, উত্তর আমরা পেয়ে গেলাম। এটাই হচ্ছে অ্যান্সার। এখন আমরা দ্বিতীয় সমস্যাগুলি দেখব। দেখেন ভাই, এখানে আমি সমস্যা 2 লিখেছি। এটাতে কি বলা হয়েছে, এটাতে বলা হয়েছে 3000 RPM 50 সাইকেল একটি অল্টারনেটরকে 3600 RPM এ চালানো হলে উৎপন্ন ভোল্টেজের ফ্রিকোয়েন্সি কত। তাহলে আমাদের 3000 RPM 50 সাইকেল একটি অল্টারনেটর বলা হয়েছে না, এটা হচ্ছে প্রথম অংশ। এরপর গতিবেগ বাড়ানো হয়েছে 3600 RPM এ চালানো হলে উৎপন্ন ভোল্টেজের ফ্রিকোয়েন্সি কত। এই ম্যাথ এইটাই কিন্তু আমরা আগে করলাম, একদম সেম নিয়ম, তাই এটা আমি করাবো না, আপনারা নিজে নিজে করবেন। এখানে আমরা 3 নম্বর সমস্যা এটা করব। একটি 6 পোলের অল্টারনেটর 1000 RPM এ ঘুরছে, এর ফ্রিকোয়েন্সি কত। আবার ফ্রিকোয়েন্সি 60 হার্টজ হলে গতিবেগ কত হবে। এখানে প্রশ্ন পড়ে বুঝতে পারতেছি কয়টা অংশ, 2টা কিন্তু। একটি 6 পোলের অল্টারনেটর 1000 RPM এ ঘুরছে, এর ফ্রিকোয়েন্সি কত, এ পর্যন্ত একটা অংশ। এরপর কি বলা হয়েছে, ফ্রিকোয়েন্সি 60 হার্টজ হলে গতিবেগ কত, এটা হচ্ছে আরেকটা অংশ। তাহলে আগের অঙ্কের মতোই করি। প্রথমে কি করব, যা যা দেওয়া আছে সেগুলো লিখব। তাহলে লিখে নিই। প্রথম অংশের জন্য দেওয়া আছে পোল সংখ্যা মানে P 6, এরপর গতিবেগ দেওয়া আছে N1 কত, 1000 RPM, 1000 RPM। এরপর চেয়েছে কি, ফ্রিকোয়েন্সি F1, এটা বের করতে বলছে। আর দ্বিতীয় অংশে কি ফ্রিকোয়েন্সি দেওয়া আছে F2, এই ফ্রিকোয়েন্সি দেওয়া আছে কত, 60 হার্টজ। এখন বার করতে বলছে গতিবেগ, গতিবেগ আমরা N2 দ্বারা প্রকাশ করি, এটা। এগুলো আমাদের দেওয়া আছে। এরপর আমাদের কাজ কি, যেটা বের করতে বলেছে ওইটা রিলেটেড সূত্র লেখা। প্রথম অংশে আমাদের বের করতে বলছে ফ্রিকোয়েন্সি, তাহলে এটা রিলেটেড সূত্র কি, N সমান 120F ভাগ P। ফ্রিকোয়েন্সি যদি বার করতে চাই কি কি লাগে, N এর মান লাগে, P এর মান লাগে। দেখেন প্রথম অংশের কাজ করব, যেহেতু ফ্রিকোয়েন্সি বের করতে বলছে। প্রথম অংশে N এর মান দেওয়া আছে 1000, P এর মানও কিন্তু দেওয়া আছে 6, তার মানে 2টার মানই দেওয়া আছে। তাহলে লিখে ফেলি। আমরা জানি N সমান 120F ভাগ P। এখন Fটা এ পাশে আনবো, এটা কিন্তু আগেও বুঝেছি, তাই এখন আর বোঝাবো না। এবার আমাদের কাজ শুধু মান বসিয়ে দেওয়া। N1 এর মান এখানে 1 দিতে হবে প্রথম অংশের জন্য। N1 এর মান হচ্ছে 1000,
1000 দিলাম, পি এর মান 6, 120। এটা আমরা ক্যালকুলেশন করি। 1000 ইন্টু 6/120 কি পেলাম? 50। যেহেতু এ ফ্রিকোয়েন্সির একক হচ্ছে হার্টজ, 50 হার্টজ পেলাম। তাহলে আমাদের প্রথম অংশের কাজ শেষ। এখন দ্বিতীয় অংশের কাজ করব। দ্বিতীয় অংশে বের করতে বলেছে গতিবেগ এন রিলেটেড সূত্র এখন আমরা সাইড নোট করব। ধরেন এটা নোট করলাম। n2 বের করতে বলছে, তাহলে f2 হবে। n2 যদি বার করতে চাই, n2 আমাদের মান লাগে কি? p এর মান লাগে। p এর মান কিন্তু দেওয়া আছে 6। কিভাবে দেওয়া আছে? কারণ p এর মান কিন্তু পরিবর্তন হয় না, প্রথম অংশে যা থাকবে দ্বিতীয় অংশেও একই। তাহলে p এর মান দেওয়া আছে f2, f2 এর মান লাগবে। f2 কিন্তু দেওয়া আছে, তার মানে তো আমাদের আর কিছু করাই লাগলো না। শুধু লিখবো আবার n2 সমান 120 ইন্টু f2 ভাগ p। শুধু মান বসিয়ে দেব, অঙ্ক শেষ। f2 ছিল 60 হার্টজ আর p ছিল 6। আমরা কি পাবো? 1200 মনে হয় হবে। তারপরে আমি ক্যালকুলেশন করব। 6, হ্যাঁ 1200। গতিবেগের একক কি? rpm, যেহেতু rpm এ আছে এগুলা। তাহলে কি লিখবো? অতএব গতিবেগ n2 সমান 1200 rpm। এটাই হবে আমাদের অ্যান্সার। আশা করি এইটাও খুব সহজে বোঝাতে পারলাম। এখন আমরা এই 3টা অঙ্ক দিয়ে টাইপ 1 শেষ করলাম। এখন করব টাইপ 2। টাইপ 2 থেকে আমরা একটি ম্যাথ দিয়েছি, সমস্যা 4। দেখে একটু কঠিন লাগতে পারে, কিন্তু যদি শেষ পর্যন্ত দেখেন এটা আপনার পানির মতো সোজা লাগবে। আমাদের প্রথম কাজ ডাক ভালোভাবে পড়া এবং বোঝা। একটি 500 ভোল্ট 83 কিলোওয়াট 3 ফেজ অল্টারনেটর স্টারে সংযুক্ত আছে। অল্টারনেটরটি 0.85 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে বৈদ্যুতিক শক্তি সরবরাহ করে। মেশিনের লাইন কারেন্ট কত? তাহলে আমরা বুঝতে পারলাম এটা হচ্ছে একটা অংশ, এই থেকে এ পর্যন্ত একটা অংশ। তারপর কি বলা হয়েছে? যদি মেশিনটির কর্মদক্ষতা 80% হয়, তাহলে চালক ইঞ্জিনের অশ্ব শক্তি কত? আমাদের 2 ধাপে কাজ করতে হবে। প্রথম ধাপের কাজ আমরা আগে করে নিই। আমাদের প্রথমেই হচ্ছে কি কি দেওয়া আছে সেগুলো লিখতে হবে। গিভেন দেওয়া আছে, এখানে দেখেন 500 ভোল্ট 83 কিলোওয়াট একটি অল্টারনেটর, তার মানে এটা হচ্ছে রেটেড পাওয়ার, রেটেড ভোল্টেজ রেটেড পাওয়ার, মানে আউটপুট ভোল্টেজ আউটপুট পাওয়ার। তাহলে আউটপুট ভোল্টেজকে আমরা ভিএল দ্বারা প্রকাশ করব। 500 ভোল্ট মানে এটা আউটপুট ভোল্টেজ অথবা লাইন ভোল্টেজ। এরপর কি? পাওয়ার, আউটপুট পাওয়ার পি আউট দিয়ে প্রকাশ করব। কত? 83 কিলো ওয়াট। এটা আমরা ওয়াটে নিয়েও কাজ করতে পারবো। কিলোওয়াট থেকে যদি ওয়াটে নিতে চাই কি করতে হবে? 83 10 কিউব দ্বারা গুণ করতে হবে। এরপর কি দেওয়া আছে? ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর, তার মানে cos থিটা 0.85। এগুলো আমাদের দেওয়া আছে প্রথম অংশে। এবার দ্বিতীয় অংশে কি দেওয়া আছে? কর্মদক্ষতা আমরা ইটা দ্বারা প্রকাশ করি। কত? 80%। তাহলে 80%কে যদি আমরা সংখ্যায় প্রকাশ করি, 100 দ্বারা ভাগ করলে কত হবে? 0.8। তাহলে পেলাম 0.8। প্রথম অংশে আমাদের কি এসেছে সেটা আগে দেখব, লাইন কারেন্ট, তাই না? এখন লাইন কারেন্ট রিলেটেড সূত্র এই সাইড নোট করব। আমরা কিন্তু পড়েছিলাম পি আউটপুট সমান √3 VL IL cos থিটা। এখানে দেখেন লাইন কারেন্ট আছে না, এটা আমাদের বের করতে হবে। এইটা যদি বের করতে চাই তাহলে কি কি মান লাগে আমাদের? পি আউটপুট লাগে, VL লাগে, cos থিটা লাগে। এখানে একটু খেয়াল করেন, পি আউটপুট আছে, VL আছে, cos থিটা আছে। তাহলে আমরা কি পাবো? IL সরাসরি পেয়ে যাব। তাহলে লিখি, আমরা জানি পি আউটপুট সমান
√3 VL IL cos থিটা। এখন আমরা এটাকে IL কে বাম পাশে নিয়েও করতে পারি, অথবা আমরা সরাসরিও করতে পারি। যেমন পি আউটপুটের মান আমরা কি দেব, ওয়াটে দেই 83। এরপর আছে √3 VL এর মান কত, 500 ভোল্ট, তাই না? 500 ভোল্ট। IL কি আমরা বের করব, cos থিটার মান কি ছিল, 0.85। এটা লিখলাম। এখন আমরা সরাসরি ক্যালকুলেটরের সাহায্যে IL এর মান বের করব। কিভাবে করব সেটা দেখেন। সব ক্যালকুলেটরে সেম নিয়ম, আমাদেরকে এইটাই সরাসরি ইনপুট করতে হবে ক্যালকুলেটরে। লিখি 83 × 10 পাওয়ার হচ্ছে 3। এরপর সমান দিতে হবে। সমান দেওয়ার জন্য আমরা আলফাতে চাপ দেব, এরপরে যে সলভ এটাই চাপ দেব, সমান হলো। এরপর কি আছে, √3 দিলাম, √3। এরপর আছে 500 ইন্টু, এরপর আমাদের কি আছে IL, এটা তো আমরা বের করব, তাই না? এটাকে আমরা x ধরে নেব। এখন x আমরা কিভাবে এখানে বসাবো, এজন্য আলফাতে চাপ দেব, এরপর যে ব্র্যাকেট ক্লোজ এটা চাপ দেব, এটা হচ্ছে x, দেখেন x। এরপর আবার গুণ cos থিটার মান ছিল 0.85। আমাদের লেখা শেষ। এখন শিফট সলভ, এরপর সমান দেওয়া দিলাম। আমরা মান কি পেলাম, x এর মান পেলাম 112.75। যেহেতু আমরা ওয়াট নিয়ে কাজ করেছি, শুধু ওয়াট, তাহলে আমাদের একক হবে অ্যাম্পিয়ার। আর যদি কিলোওয়াট দিয়ে কাজ করতাম তখন কিলো অ্যাম্পিয়ার হতো। আশা করি এইটুকু বুঝতে পেরেছেন। একটা অংশের কাজ। এরপর কি বলা হয়েছে, চালক ইঞ্জিনের অশ্ব শক্তি কত। এখন আমরা অশ্ব শক্তি বের করব। একটু চিত্রের মাধ্যমে যদি আপনাদের দেখাই, ধরেন এটা হচ্ছে অল্টারনেটর, জেনারেটর বা অল্টারনেটর যা বলতে পারেন। এটার ফিল্ডকে এক্সাইটার করার জন্য আলাদা কিন্তু একটা যান্ত্রিক শক্তির প্রয়োজন হয়। এটাকে ঘোরানোর জন্য আলাদা একটি যান্ত্রিক শক্তি প্রয়োজন হয়। ধরেন আমি মোটর ব্যবহার করলাম, এটা হচ্ছে মোটর। এখান থেকে এটা ঘুরে ঘুরে এটা করবে, অন করবে। তাহলে এই চালক ইঞ্জিনের অশ্ব শক্তি বের করতে বলেছে, মানে আউটপুট পাওয়ার। এই ইঞ্জিনের আউটপুট পাওয়ার যদি আমরা বের করতে চাই, তাহলে এখান থেকে যদি আমরা এটার আউটপুট পাওয়ার যা থাকবে, এই অল্টারনেটরে কিন্তু সেম পাওয়ারই ইনপুট হিসেবে যাবে, তাই না? তাহলে আমরা এটার তো কোনো মানই জানি না, কিন্তু এটার তো মান আমরা জানি। তাহলে এটা থেকে আমরা ইনপুট বের করব, আর ওই ইনপুটই হচ্ছে চালক ইঞ্জিনের আউটপুট, মানে অশ্ব শক্তি। এই কাজটা আমরা করব। লিখি কি দেওয়া ছিল, আবার আমাদের ইটার মান কিন্তু দেওয়া ছিল। এটার সমান আমরা কি জানি, পি আউটপুট ভাগ পি ইনপুট। দেখেন এটার ইনপুট বের করবো না, সেজন্য আমরা পি ইনপুটের সূত্র লিখলাম। এটা বের করার জন্য কি কি মান লাগে, ইটার মান লাগে, পি আউটপুট লাগে। ইটার মান আমরা কি পেয়েছিলাম, ইটার মান পেয়েছিলাম 0.8। আর পি আউটপুটের মান কি, আর পি আউটপুটের মান কিন্তু দেওয়া ছিল, কি দেওয়া ছিল, 83 কিলোওয়াট দেওয়া ছিল, আমরা ওয়াটে নিলাম। আর পি ইনপুট তো আমরা বার করব। এখন আমরা ক্যালকুলেটর দিয়ে এটা শেষ করব। 0.8 সমান আলফা, সলভ দিলে সমান হয়। এরপর ভগ্নাংশ চিহ্ন দিলাম। উপরে কি 83 × 10 পাওয়ার হচ্ছে 3। নিচে কি ছিল, পি ইনপুট। পি ইনপুট মনে রাখতে হবে, আমরা যেটা বের করব সেটাকে এক্স ধরব। এক্স বসানোর জন্য আলফা চাপতে হবে, এরপর ব্র্যাকেট ক্লোজ, এক্স হলো। এরপর আমরা দেব শিফট সলভ, এরপর আবার সমান, দেখি কি আসে। দেখেন আমাদের পি ইনপুটের মান পেলাম, পি ইনপুট 103,750।
এটা আমরা পি ইনপুট পেলাম, মানে এই চালক ইঞ্জিনের আউটপুট এটা। কিন্তু আমাদের বলেছে কি চালক ইঞ্জিনের অশ্ব শক্তি, তার মানে কি এটা আমরা পেলাম ওয়াটে, এটাকে আবার এইচপি তে কনভার্ট করতে হবে। লিখব অতএব চালক ইঞ্জিনের অশ্ব শক্তি দেখেন অশ্ব শক্তি আমরা সূত্রে কিন্তু পড়েছিলাম, অশ্ব শক্তি বের করার সূত্র পড়েছিলাম ওয়াট ভাগ 746 অথবা কিলোওয়াট ভাগ 0.746। এখানে আমরা কি ওয়াট নিয়ে কাজ করতেছি, তাহলে এই সূত্রটা প্রয়োগ করব। ওয়াট ভাগ 746, ওয়াট ছিল কত 103,750 ভাগ হচ্ছে 746। এটা যদি ক্যালকুলেশন করা হয় দেখে কি আসে, 750 ভাগ 746, মান পেলাম 139.07 এসপি। এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। টাইপ 2 থেকে আমরা একটা ম্যাথ দিয়েছি, আর এই ম্যাথটা কিন্তু অনেক সময় রচনাতে থাকার সম্ভাবনা আছে। এই অধ্যায় দেখবেন ওইরকম প্রশ্ন আসে না রচনামূলক প্রশ্নে, তবে এইবার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই অধ্যায়, কারণ দ্বিতীয় অধ্যায় থেকে গত কয়েক বছর ধরে কোনো ম্যাথই আসে নাই, কিন্তু হঠাৎ করেই 24 সালে ম্যাথ দিয়ে দিয়েছে। এবারও এই অধ্যায় এরকম করতে পারে, হঠাৎ করেই এই অধ্যায় থেকে দিয়ে দিবে, তাই ভালোভাবে পড়বেন। আর একটা ম্যাথ করবো আমরা টাইপ 3 থেকে, ওই ম্যাথটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ। চলেন তাহলে করি। এই পর্যায়ে আমরা সর্বশেষ ম্যাথ এইটার সমস্যা সমাধান করব। এখানে কি বলা হয়েছে, একটি 3 ফেজ স্টার সংযুক্ত অল্টারনেটর 4000 কিলোওয়াট 3300 ভোল্ট 0.8 পার ফ্যাক্টর ল্যাগিং লোডে বৈদ্যুতিক শক্তি সরবরাহ করে। তার মানে কি এগুলো হচ্ছে আমাদের রেটেড আউটপুটের মান। ফিল্ডের অপচয় উপেক্ষা করে মেশিনের কর্মদক্ষতা এত, 90% দক্ষতা দেওয়া আছে। বার করতে বলেছে কি কেভিএ রেটিং কত, রেটেড কিলোওয়াট ইনপুট, প্রাইম মুভার কারেন্ট রেটিং কত, এগুলো আমাদের বের করতে হবে। আমাদের প্রথম কাজ যা যা দেওয়া আছে সেগুলো লেখা। গিভেন কিলোওয়াট দেওয়া আছে, মানে আউটপুট পাওয়ার 4000 কিলোওয়াট, আমরা কিলোওয়াটে নেই করি। এরপর ভোল্টেজ, আউটপুট ভোল্টেজ বা লাইন ভোল্টেজ 3300 ভোল্ট। এরপর পার ফ্যাক্টর দেওয়া আছে cos থিটা 0.8। দেখেন ভাই, কেভিএ রেটিং যদি বের করতে চাই আমাদের সূত্রের প্রয়োজন কোনটা, এই সূত্রটা কিন্তু আমাদের প্রয়োজন পাওয়ার ত্রিভুজ থেকে। কেভিএ কিলোওয়াট কিলোভার, আমরা জানি cos থিটা সমান ভূমি ভাগ অতিভুজ, তাই না? ভূমিটা কি কিলোওয়াট, অতিভুজটা কি কেভিএ, আর আমাদের মান চেয়েছে কি কেভিএ রেটিং। তাহলে এই সূত্র থেকে কিন্তু আমরা কেভিএ বার করতে পারবো। তাহলে যেটা বের করতে বলেছে, যা বের করতে বলবে ওটা আমরা সাইটে নোট করবো, এটার সূত্র। কেভিএ রিলেটেড সূত্র কি, cos থিটা ভাগ কিলোওয়াট ভাগ কেভিএ। এইটা আমাদের টার্গেট বের করার, তাই না? এটা বের করতে হলে আবার এই দুইটার মান লাগে, কিন্তু আমরা একটার মান দেওয়া আছে, কিলোওয়াটের মান কি দেওয়া আছে, কিলোওয়াটের মান দেওয়া আছে, যেটা হচ্ছে কিলোওয়াটের মান। দুইটার মান দেওয়া আছে, মান বসালে কিন্তু আমরা কেভিএ পেয়ে যাই। লিখি নাম্বার 1 কেভিএ রেটিং অথবা আমরা এইভাবে করতে পারি, আমরা জানি cos থিটা সমান কিলোওয়াট ভাগ কেভিএ, মানে ক্যালকুলেটরের সাহায্য করব। cos থিটার মান 0.8, কিলোওয়াটের মান 4000 ভাগ কেভিএ, এটা করব। ক্যালকুলেটর ওঠাই, 0.8 সমান দিতে হবে আলফা, সলভ সমান হলো, এবার ভগ্নাংশ আসছে দিলাম
উপরে কত 4000 আর নিচে কি কেভিএ। আমরা বলেছিলাম যা বের করবো এটারে এক্স ধরবো, এক্স ধরার জন্য আলফা ব্র্যাকেট ক্লোজ, এক্স হলো। এখানে আমাদের কাজ কি শিফট সলভ, এরপর সমান। তাহলে 5000 পেলাম কেভিএ এর মান। দেখি অতএব কেভিএ সমান 5000। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, মানে 1 নাম্বার অ্যান্সার। এবার আমরা 2 নাম্বারটা করব, রেটেড কিলোওয়াট ইনপুট। এবার খেয়াল করেন কিলোওয়াট চেয়েছে, আবার ইনপুট, তার মানে কি ইনপুট পাওয়ার। এটা ইনপুট পাওয়ারের সূত্র কি আমরা পড়েছি না, এটা সমান পি আউটপুট ভাগ পি ইনপুট। তাহলে ইনপুট যদি বের করতে চাই আমাদের লাগে এটার মান পি আউটপুটের মান। এটার মান কিন্তু আমাদের দেওয়া আছে, পি আউটপুটের মান কিন্তু দেওয়া আছে। তাহলে এই সূত্রটা প্রয়োগ করে কিন্তু ইনপুট পাইতেছি। লিখি 2 নাম্বার। আমরা জানি এটা সমান পি আউটপুট ভাগ পি ইনপুট। এটার মান 90%। এটাকে 100 দ্বারা ভাগ করলে আমরা সাবেক সংখ্যায় পাই 0.9। লিখি 0.9। পি আউটপুটের মান ছিল 4000। এরপর পি ইনপুট তো আমরা বের করব, ক্যালকুলেটরে তুলি। 0.9 সমান উপরে 4000 নিচে এক্স দিলাম। এবার শিফট সলভ সমান আমাদের মান আসলো পি ইনপুট সমান 4444.4, সবগুলাই 4। এখানে আমরা আউটপুটের মান কিলোওয়াটে রেখেছিলাম, এটার মানও তাহলে কিলোওয়াটে হবে। এটা হচ্ছে আমাদের 2 নাম্বারের অ্যান্সার, খুব সহজ। এখন আমাদের 3 এবং 4 এই দুইটা বাদ রয়েছে। 3-এ কি বলা হয়েছে প্রাইম মুভার এসপি। প্রাইম মুভার মানে কি ওই চালক ইঞ্জিন, চালক ইঞ্জিনকে প্রাইম মুভার বলা হয়। চালক ইঞ্জিনের অশ্ব শক্তি বের করতে বলেছে। আমরা এর আগের ম্যাথ করলাম, ওইটা কি বলেছিলাম, চালক ইঞ্জিনের অশ্ব শক্তি সমান কি অল্টারনেটরের ইনপুট, তাই না? এখানে আমরা কি পেয়েছি অল্টারনেটরের ইনপুট পেয়েছি। এটাকে যদি আমরা এসপি তে কনভার্ট করি তাই তো এসপি পাবো। তাহলে লিখবো অতএব প্রাইম মুভার এসপি সমান কত, এখানে কিলোওয়াট আছে, তাহলে কিলোওয়াট যদি আমরা এখানে বসাই নিচে কি দিতে হবে 746, কাটা দিবে এটা না 0.746। এটা করি কি হয় 444.44 ভাগ 0. এত মান পেলাম 5957.69। এটা পেলাম এসপি। এটা হচ্ছে আমাদের 3 নাম্বার অ্যান্সার। এরপর কি কারেন্ট রেটিং। কারেন্ট রেটিং বলতে আউটপুট কারেন্ট বুঝেছি। আউটপুট কারেন্ট রিলেটেড সূত্র আমরা কি জানি, পি আউটপুট সমান √3 ভিএল আইএল কস থিটা। এটা আমাদের বের করতে বলছি। এটা বের করার জন্য ভিএল লাগে, পি আউটপুট লাগে, কস থিটা লাগে। তিনটার মানে কিন্তু আমাদের দেয়া আছে, সরাসরি লিখবো। আমরা জানি এটা 4 নাম্বার। পি আউটপুট সমান √3 ভিএল আইএল কস থিটা। ক্যালকুলেটর দিয়ে করে দেব। পি আউটপুটের মান ছিল 4000 কিলোওয়াট। এখানে আমরা ওয়াট দিয়ে করি, কিলোওয়াটকে 10 কিউব দ্বারা গুণ করে ওয়াটে রূপান্তর করলাম। এরপর √3 ভিএল এর মান কত ছিল 3300, আইএল এর মান বের করব। আর কস থিটার মান কি দেওয়া ছিল 0.8। এই পুরাটুকু আমরা ক্যালকুলেটরে তুলব। 4000 ইন্টু 10 কিউব, এরপর সমান আলফা সলভ।
এখন √3 ইন্টু 3300 ইন্টু আইলের মান হচ্ছে এক্স ইন্টু 0.8, এরপর শিফট সলভ সমান মান কি আসলো, এক্স এর মান, এক্স মানে আইএল 874.77 অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার কিসের জন্য দিলাম, কারণ আমরা ওয়াটে কনভার্ট করেছিলাম, যদি কিলো ওয়াটে থাকতো তাহলে আমাদের কিলো অ্যাম্পিয়ার হতো। যাই হোক, আশা করি আপনাদের খুব সহজভাবে এবং আমার টেকনিকে করানোর চেষ্টা করেছি। আমি এইভাবে ম্যাথ করি। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না, কিন্তু সাবস্ক্রাইব করার দরকার নেই। আর কমেন্ট করতে পারেন। এখানেই আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম।